ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক। আমরা টর্ক ইকুয়েশনটা জানি, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক সমান 3 by omega s into s e2 square r2 by r2 square plus sx2 whole square। এখানে সাপ্লাই ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই পার্টটা কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকলো কোনটা s r2 by r2 square প্লাস sx2 হোল স্কয়ার। তাহলে এই কনস্ট্যান্ট পার্টটাকে বাদ দিয়ে যদি আমরা লিখি তাহলে এটাকে লিখতে পারি ভ্যারিজেস sr2 বাই r2 স্কয়ার প্লাস sx2 হোল স্কয়ার। এখন আমাদের যেটা বার করতে হবে টর্কের সঙ্গে স্লিপের সম্পর্ক, অর্থাৎ এখানে টর্কটা ভ্যারিয়েবল আর স্লিপটা ভ্যারিয়েবল, বাকিগুলো কনস্ট্যান্ট। আমরা জানি যে কোনো একটা মোটরের জন্য ফর মোটরিং অপারেশন স্লিপের রেঞ্জটা কত? স্লিপের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। এর মধ্যে যদি স্লিপটা থাকে তাহলে সেটা মোটর হিসেবে কাজ করে। তাহলে স্লিপের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1 আর মিনিমাম ভ্যালু হতে পারে 0। তাহলে আমরা যদি এটাকে দুটো ভাগে ভাগ করি, যে যখন ভ্যালুটা 1 এর কাছাকাছি তখন সেটাকে আমি বললাম হাই স্লিপ রিজিয়ন, আর যখন ভ্যালুটা 0 এর কাছাকাছি তখন সেটাকে আমি বললাম লো স্লিপ রিজিয়ন। তাহলে আমরা দুটো রিজিয়নে ভাগ করে টর্কের সঙ্গে স্লিপের সম্পর্কটা কি সেটা আমরা দেখতে চাইছি। তাহলে ধরা যাক এই ইকুয়েশনটা আমরা মুছে দিচ্ছি। এই ইকুয়েশনের উপর বেস করে আমরা রিলেশনটা ঠিক করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি কনসিডার করছি লো স্লিপ রিজিয়ন। লো স্লিপ মানে স্লিপের ভ্যালু যখন কম। লক্ষ্য করে দেখো স্লিপের ভ্যালু কম মানে কত? 0 এর কাছাকাছি, মানে ধরো 0.01 বা 0.02। সেটাকে যদি তুমি আবার স্কোয়ার করো তাহলে সেটা আরো কমে যায়। তার মানে আমরা সেই অবস্থাতে বলতে পারি লো স্লিপ রিজিয়নে sx2 whole square is negligible with respect to এটা r2 স্কয়ার হবে, এটা r2 স্কয়ার। তাহলে r2 স্কয়ারের সাপেক্ষে sx2 হোল স্কয়ারটা নেগলিজিবল। তা যদি হয় তাহলে আমরা ওইটাকে নেগলেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? t ভ্যারিজেস s r2 by r2 স্কয়ার। তার মানে t ভ্যারিজেস s by r2। এখন r2 টা যেহেতু কনস্ট্যান্ট ধরে নিয়েছি আমি কোন একটা পার্টিকুলার মোটরের ক্ষেত্রে, তার মানে t ভ্যারিজেস s। তাহলে y ভ্যারিজেস x টাইপের ইকুয়েশন। y ভ্যারিজেস x মানে কি? y is equal to mx। তার মানে দিস ইজ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তার মানে এই লো স্লিপ রিজিয়নের টর্কের সঙ্গে স্লিপের যে সম্পর্ক সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা পাসিং থ্রু অরিজিন। তাহলে সেই জায়গাটা তোমরা মনে রাখবে যে দিস ইজ এ স্ট্রেট লাইন, straight line passing through origin। এবারে আমরা দেখতে চাইছি যে হাই স্লিপ রিজিয়নের রিলেশনশিপটা কেমন থাকে। হাই স্লিপ রিজিয়ন, হাই স্লিপ মানে s এর ভ্যালুটা 1 এর কাছাকাছি। তা যদি হয় তখন কিন্তু আর sx2 হোল স্কয়ারটাকে তুমি নেগলেক্ট করতে পারবে না r2 স্কয়ারের সাপেক্ষে।
সেক্ষেত্রে কিন্তু x2 ভ্যালুটা নরমালি আমি কি বলেছি যে ইন্ডাকশন মোটর যখন ডিজাইন করা হয় তখন x2 ইজ মাচ গ্রেটার দ্যান R2, এইভাবেই কিন্তু ডিজাইনটা করা হয়। R2টা পরিমাণ অনেক কম থাকে x2 এর তুলনায়। এখন s এর ভ্যালুটা যদি 1 এর কাছাকাছি থাকে তার মানে sx2টা প্রায় x2 বলা যেতে পারে। তাহলে তার যে স্কোয়ার সেটার সাপেক্ষে R2 স্কোয়ারটা নেগলিজিবল হয়ে যাবে। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি হাই স্লিপ রিজিয়নে R2 স্কোয়ার ইজ নেগলিজিবল compared to sx2 হোল স্কয়ার। সেক্ষেত্রে ইকুয়েশনটা কি দাঁড়াবে, আমাদের মূল ইকুয়েশনটা আরেকবার লিখে ফেলি, sr2 বাই r2 স্কয়ার প্লাস sx2 হোল স্কয়ার, এইটা ছিল মূল ইকুয়েশন। তাহলে সেখানে যদি r2 স্কয়ারটাকে আমি নেগলেক্ট করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে t ভ্যারিজ অ্যাজ sr2 বাই a স্কয়ার x2 স্কয়ার। এখন r2 x2 এগুলো তো কনস্ট্যান্ট, আর s আর a স্কয়ারটা কেটে 1 বাই s হবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি t ভ্যারিজ অ্যাজ 1 বাই s। তাহলে লো স্লিপ রিজিয়নে t এর সঙ্গে s এর সম্পর্কটা ছিল সমানুপাতিক সম্পর্ক, আর এখানে সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে y ভ্যারিজ অ্যাজ 1 বাই x এরকম টাইপের ইকুয়েশন। তার মানে xy ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। তার মানে ইন হাই স্লিপ রিজিয়ন ইট ইজ এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পারলে। এখন এই জায়গাটা আমাদের ছবি এঁকে ফেলতে হবে যে ব্যাপারটা কি দাঁড়ালো। তার মানে দুটো আলাদা আলাদা স্লিপ রিজিয়নে টর্কের সঙ্গে স্লিপের সম্পর্কটা এক জায়গায় সমানুপাতিক, এক জায়গায় ব্যস্তানুপাতিক, এবং সেই অনুযায়ী কার্ভটা একদিকে স্ট্রেট লাইন হবে আর অন্য দিকটাতে সেটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। তাহলে আমরা যদি এরকম ভাবে আঁকি, ধরো এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। এই বরাবর আমি ধরলাম স্লিপ, মানে স্লিপটা এদিকে বাড়ছে আর এদিকে টর্কটা বাড়ছে। স্লিপটা বাড়ছে মানে স্লিপের ভ্যালুটা এখানে 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। স্লিপ যদি বাড়ে তাহলে রোটর স্পিডটা নিশ্চয়ই এই দিকে বাড়ছে, উল্টো দিকে বাড়ছে, এইদিকে কমছে। তাহলে যখন স্লিপটা 1 তখন রোটর স্পিড কত? রোটর স্পিড হচ্ছে 0, মানে দ্যাট ইজ দ্য স্ট্যান্ড স্টিল কন্ডিশন। আর যখন স্লিপটা 0 তখন রোটর স্পিড হচ্ছে ns এর সঙ্গে সমান, মানে দ্যাট ইজ সিনক্রোনাস স্পিড। তাহলে এই অঞ্চলটাকে আমি বলতে পারি স্ট্যান্ড স্টিল কন্ডিশন। স্ট্যান্ড স্টিল কন্ডিশন। আর এখানে রোটর স্পিড ইজ সিনক্রোনাস। যদিও সেটা কখনোই হয় না, তার মানে প্র্যাকটিক্যালি রোটর স্পিডটা এই দুটো রিজিয়নের মধ্যে থাকে। স্ট্যান্ড স্টিলটা হতেই পারে, কোনো অসুবিধা নেই, যখন মেশিন জাস্ট ঘুরতে শুরু করলো তখন স্ট্যান্ড স্টিল কন্ডিশনে থাকে। তার মানে আমরা যদি দেখো এই দিকটাকে বলি লো স্লিপ রিজিয়ন, এই দিকটাকে বলি হাই স্লিপ রিজিয়ন। লো স্লিপ রিজিয়ন মানে নিয়ার টু 0 আর হাই স্লিপ রিজিয়ন মানে নিয়ার টু 1। তাহলে লো স্লিপ রিজিয়নে কার্ভটা ছিল এরকম স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তার মানে কার্ভটা এরকম ছিল, এরকম ভাবে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছল। যেটা ম্যাক্সিমাম পয়েন্ট হবে সেই পয়েন্টটাকে আমি নাম দেবো টি ম্যাক্স, মানে ম্যাক্সিমাম টর্ক। এর পরেরটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা মানে এই রকমের কার্ভ, এবং এখানে একটা জায়গায় এসে এটা শেষ হয়ে যাবে। এই যেখানে শেষ হয়ে গেল এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্টার্টিং টর্ক। মানে এটা তো স্ট্যান্ড স্টিল কন্ডিশন, স্ট্যান্ড স্টিল কন্ডিশনে মেশিনে যে টর্ক সেটা স্টার্টিং টর্ক। তাহলে এই দুটো জায়গাতে আমি এটাকে ভাঙলাম। তার মানে এই বক্স যেটা, এই বক্সটা হচ্ছে লো স্লিপ রিজিয়ন, লো স্লিপ রিজিয়ন, আর এই দিকটা হচ্ছে হাই স্লিপ রিজিয়ন।
হাই স্লিপ রিজিয়ন। এখন এখানে দেখো যে পয়েন্টের টর্কটা ম্যাক্সিমাম হলো সেই পয়েন্টের যে স্লিপ সেটাকে কিন্তু ম্যাক্সিমাম স্লিপ বলা হয় না, সেটা হচ্ছে স্লিপ করেসপন্ডিং টু দা ম্যাক্সিমাম টর্ক, যেটাকে আমরা এস এম নাম দিয়েছিলাম। এবং এই এস এম এর ভ্যালু কত? এস এম ইজ ইকুয়াল টু হচ্ছে r2 বাই x2। এই কন্ডিশনটা তোমরা ডিরাইভ করেছো যে ম্যাক্সিমাম টর্কের সময় স্লিপের ভ্যালু হচ্ছে r2 আর x2 রেশিও। তাহলে কোন একটা পার্টিকুলার মোটরের ক্ষেত্রে r2 আর x2 টা তো কনস্ট্যান্ট, তাদের রেশিওটাও কনস্ট্যান্ট, তার মানে একটা পার্টিকুলার স্লিপেই কিন্তু টর্কটা ম্যাক্সিমাম হলো। এখন প্রশ্ন হলো যেটা যে ধরো আমরা এই হাই স্লিপ রিজিয়নটাকে যদি ধরি, হাই স্লিপ রিজিয়নে আমরা ধরা যাক লোডটাকে ইনক্রিজ করলাম। ধরো আমি এটাকে হাই স্লিপ রিজিয়নটাকে অ্যানালিসিস করছি। হাই স্লিপ রিজিয়ন, হাই স্লিপ রিজিয়নে আমি মনে করলাম যে আমি লোডটাকে বাড়ালাম। তাহলে লোড যদি বাড়াই তাহলে স্পিড কি হবে? রোটর স্পিড ফল করবে। রোটর স্পিড যদি ফল করে তার মানে স্লিপ কি হবে? স্লিপ বাড়বে। আর স্লিপ বাড়লে এই এখানে স্লিপের সঙ্গে টর্কের কি সম্পর্ক? স্লিপের সঙ্গে টর্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে এখানে ইলেকট্রোম্যাগনেটিক যে টর্ক সেটা কমবে। কিন্তু কি হওয়া উচিত ছিল? উচিত ছিল যে লোড যদি বাড়ে তাহলে সেই লোডের মোকাবিলা করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক টর্কটা বাড়া উচিত ছিল, কিন্তু সেটা বাড়লো না, কমে গেল। এই যে কমে গেল তার মানে কি? যে টর্কটা তোমার প্রডিউস করার কথা ছিল তুমি সেটা করতে পারলে না, দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক টর্কটা কমে গেল। এই যে কমে গেল, কমে যাওয়ার ফলটা কি হবে? ফল হবে লোডিং ইফেক্টটা বেড়ে যাবে। তার মানে ওই লোডের মোকাবিলা করার জন্য টর্কটা বাড়া উচিত ছিল, না বেড়ে টর্কটা যদি কমে যায় আরো, তাহলে কি হলো? লোডিংটা আরো বেড়ে গেল। এই যে বাড়তি লোডিং যদি হয়ে যায় মেশিনে, তাহলে কিন্তু স্পিডটা আরো ফল করে যাবে। তার মানে ধরো একটা সার্টেন লোডে মেশিনটা চলছিল, হঠাৎ তুমি লোড বাড়িয়ে দিলে, এই যে লোড বাড়িয়ে দিলে তার মানে টর্কটা বাড়া উচিত ছিল, এখানে না বেড়ে টর্কটা কমে গেছে। কমে গেলে কি হলো? লোডিং ইফেক্ট আরো ইনক্রিজ করে গেল। লোডিং ইফেক্ট মানে হচ্ছে যে লোড টর্ক যদি লোডের সঙ্গে প্যারালাল মানে ব্যালেন্স থাকে, একই রকম থাকে, তাহলে লোডিং ইফেক্টটা ঠিক থাকে, লোডিং ইফেক্ট বাড়তি হবে না। কিন্তু তা যদি না হয়, লোড বাড়লো আর এদিকে টর্ক কমে গেল, তার মানে লোডিং ইফেক্ট বেড়ে যাবে। এই লোডিং ইফেক্ট যদি বেড়ে যায়, বেড়ে গেলে কিন্তু এখানে স্পিডটা ফল করে যাবে। আর স্পিড যদি ফল করে যায়, স্লিপ বাড়বে। স্লিপ বাড়লে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক আবার কমবে, তার মানে আবার লোডিং ইফেক্ট বাড়বে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? যত টর্ক ডাউন হয়ে যাচ্ছে তত লোডিং ইফেক্টটা বাড়ছে, আর লোডিং ইফেক্ট যত বাড়ছে তত স্পিড ফল করে যাচ্ছে। তাহলে এর শেষ কোথায়? এর শেষ হচ্ছে আলটিমেটলি মেশিনটা থেমে যাবে। তার মানে এই রিজিয়নের যে কোনো পয়েন্ট, ধরো এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, যে কোনো পয়েন্টে যদি তুমি মোটরকে অপারেট করাও, তাহলে দেখা যাবে সেখানে মোটর কিন্তু রান করতে পারবে না, মোটর সেখানে আলটিমেটলি থেমে যাবে। তার মানে এই রিজিয়নটাতে মোটরের এই যে জোনটা, এই জোনটাকে বলা হবে মোটরের আনস্টেবল জোন। কেন আনস্টেবল বলছি আমি বুঝতে পেরেছি? স্টেবল তখনই বলবো যে লোড বাড়ালে টর্ক বাড়বে, সেটাকে আমি স্টেবিলিটি বলবো। তা যদি না হয়, লোড বাড়াচ্ছি আর টর্ক কমে যাচ্ছে, তার মানে ফাইনালি মোটরের ফেডটা কি? ফেড হচ্ছে মোটর থেমে যাবে, মোটর আর ঘুরতে পারবে না। তার মানে এই পয়েন্টের যে কোনো জায়গাতে তুমি যদি মোটরটাকে রান করাবো মনে করো, মোটর কিন্তু রান করবে না, মোটর আলটিমেটলি থেমে যাবে। তার মানে এই হাই স্লিপ রিজিয়নটা হচ্ছে মেশিনের আনস্টেবল রিজিয়ন। কিন্তু এই লো স্লিপ রিজিয়নটা কি? লো স্লিপ রিজিয়নের সম্পর্কটা তো সমানুপাতিক, টর্কের সঙ্গে স্লিপের সম্পর্ক সমানুপাতিক। তাহলে সেখানে কি হবে? সেই জায়গাটা আমরা একটু লিখি। সেখানে যে জায়গাটা হবে যে ধরো লোড তুমি বাড়ালে, আমরা এখানে লো স্লিপ রিজিয়নটা আলোচনা করছি। লো স্লিপ রিজিয়ন যেখানে টি ভ্যারিজেস এস। তাহলে লোড যদি বাড়াও, লোড বাড়ালে কি হবে? মেশিনের স্পিড ফল করবে, এনআর ফল করবে। আর এনআর যদি ফল করে, স্লিপ বাড়বে। আর স্লিপ বাড়লে স্লিপের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক টর্কের সম্পর্ক সমানুপাতিক, তার মানে টর্ক বাড়বে। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? লোড বাড়লে টর্ক বাড়ছে, ঠিকই আছে। তার মানে যত লোড বাড়াচ্ছ সেই লোডের মোকাবিলা করার জন্য মেশিন কিন্তু তার টর্কটাকে বাড়িয়ে নিচ্ছে। তাহলে এই জায়গাটা স্টেবল রিজিয়ন। তার মানে হাই স্লিপ রিজিয়নটাকে আমরা বলবো স্টেবল রিজিয়ন। তার মানে মেশিনকে যদি ঘুরতে হয় তাহলে তাকে এই হাই স্লিপ রিজিয়নে ঘুরতে হবে, তবেই কিন্তু মেশিন অপারেট করতে পারে। এখন এর যে ম্যাক্সিমাম ভ্যালু টি ম্যাক্স, এই যে টি ম্যাক্সটাকে আমরা বলে থাকি ব্রেকিং টর্ক বা ব্রেকডাউন টর্ক, ব্রেকডাউন টর্ক or pull out torque, or stalling torque।
এই এই সবগুলো আসলে একই নাম। এটা কার নাম? এটা হচ্ছে ওই ম্যাক্সিমাম টর্কের নাম। তার মানে এই রিজিয়নটাতে তুমি যত লোড বাড়াবে, লোড বাড়াতে বাড়াতে টর্ক বাড়ছে, কিন্তু সেই টর্ক বাড়ার তো একটা লিমিট আছে, কতক্ষণ অবধি বাড়বে, সেটাই টি ম্যাক্স অবধি বাড়বে। এর পরেও যদি তুমি আরো লোড বাড়িয়ে যাও, তখন কিন্তু দেখা যাবে মেশিনটা এই স্টেবল রিজিয়ন ছেড়ে আনস্টেবল রিজিয়নে ঢুকে পড়েছে। তার মানে ম্যাক্সিমাম টর্কের থেকে বেশি লোড যদি তুমি দিয়ে দাও মেশিনে, তাহলে কিন্তু সে আর ঘুরতে পারবে না, সে তখন আস্তে আস্তে মেশিন থামিয়ে দেবে। তার মানে আনস্টেবল রিজিয়নে চলে গেছে। তার মানে ম্যাক্সিমাম যে লোডটা একটা মেশিন ক্যারি করতে পারে, সেই লোডটাকে আমরা বলবো টি ম্যাক্স। তার মানে সেই টি ম্যাক্স এর পরে মেশিন যেহেতু থেমে যাচ্ছে, মানে স্টল করে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি স্টলিং টর্ক। নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পেরেছো? তার মানে এই জায়গাতে আমি বলতে চাইছি যেটা, যে এই রিজিয়নে লোড বাড়ালে টর্ক বাড়ছে, এবং লোড বাড়ছে টর্ক বাড়ছে, লোড বাড়ছে টর্ক বাড়ছে, এই যে সমানুপাতিক একটা সম্পর্ক, এই সমানুপাতিক সম্পর্কের তো একটা শেষ আছে, কত দূর অব্দি এটা বাড়বে, সেটা হচ্ছে টি ম্যাক্স অব্দি। এর পরেও যদি তুমি লোড বাড়াও, তাহলে কিন্তু আর মেশিন টর্ক বাড়াতে পারবে না, কারণ ওইটা হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ওর পরে কি করবে, মেশিনটা তখন এই জোন ছেড়ে এই জোনে ঢুকে পড়বে। এই জোনটা হচ্ছে আনস্টেবল জোন, তার মানে এই জোনের ফেট হচ্ছে মেশিন থেমে যাবে। তার মানে তুমি যদি টি ম্যাক্সের থেকে বেশি লোড মেশিনে দাও, তাহলে মেশিন আনস্টেবল জোনে ঢুকে পড়ে মেশিনকে থামিয়ে দেবে। এই জন্যই এটাকে আমরা বলছি স্টলিং টর্ক। এখন প্রশ্ন হলো যেটা, যে টি ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক জেনারেটেড বাই দ্য মোটর। তার মানে ওই টর্কটা ম্যাক্সিমাম মোটর তৈরি করতে পারবে। তাহলে কি আমরা ওই মেশিনকে সব সময় ওই টি ম্যাক্সে রান করাবো? তা যদি রান করাই, তাহলে কি হবে, মেশিনে কারেন্ট ফ্লো কিন্তু বেশি হবে। টর্ক বেশি হচ্ছে মানে মেশিনে কারেন্ট ফ্লো বেশি হবে। কারেন্ট ফ্লো যদি বেশি হয়, মেশিনে হিট বেশি হবে, এবং ওই হিটটা কিন্তু মেশিন সহ্য করতে পারবে না। তার ফলে দেখা যাবে ওয়াইন্ডিং এর মধ্যে যে ইনসুলেশন গুলো আছে, সেই ইনসুলেশন গুলো আস্তে আস্তে ড্যামেজ করে যাচ্ছে। এই কারণে টি ম্যাক্স বলে যে টর্কটার কথা বলছি আমরা, এই টর্কটা কিন্তু বেশিক্ষণ মেশিন টানতে পারবে না। খুব শর্ট ডিউরেশন যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু তুমি যদি কন্টিনিউয়াস অপারেশন করে যাও, যে 1 ঘন্টা 2 ঘন্টা মেশিন চলছে ওই টি ম্যাক্সে, তাহলে মেশিন পুড়ে। এই জন্য কখনোই আমরা এটাকে এই লোডে রান করানোর চেষ্টা করব না। আমরা ম্যাক্সিমাম যে লোডটা দিলে, ধরো মেশিনটা কন্টিনিউয়াস অপারেশনে আছে, মেশিনে ম্যাক্সিমাম যে লোডটা আমরা দিতে পারবো, তাতে মেশিন গরম হবে না, মেশিনের কারেন্টটা একটা লিমিটের মধ্যে থাকবে, সেই লোডটাকে আমরা বলবো ফুল লোড টর্ক। সেই ফুল লোড টর্কটা মোটামুটি ভাবে ধরো এরকম একটা পজিশন। তার মানে এই পয়েন্টটাকে যদি আমি এ পয়েন্ট ধরি, এটাকে বি পয়েন্ট ধরি, এটা ধরো সি পয়েন্ট ধরি, তাহলে এই সি পয়েন্টটাকে আমি বলছি ফুল লোড টর্ক, টি ফুল লোড। তার মানে এই পয়েন্টে আমরা যদি থাকি, তাহলে এই টর্কটা জেনারেট করার জন্য যে কারেন্ট মেশিনে ফ্লো করবে, সেই কারেন্টটা মেশিন কন্টিনিউয়াসলি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে চললেও মেশিন হিট করবে না। তার মানে দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, মানে দ্যাট ইজ উইদিন আওয়ার কন্ট্রোল। এর বেশি যদি তুমি টর্কটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু কারেন্ট আস্তে আস্তে বাড়বে, হিট বেড়ে যাবে, এবং মেশিন সেটা দীর্ঘক্ষণ টানতে পারবে না, এবং মেশিন ওয়াইন্ডিং পুড়ে যাবে, ইনসুলেশন পুড়ে যাবে, শর্ট সার্কিট হয়ে মেশিনের ওয়াইন্ডিংটাই বার্ন আউট হয়ে যাবে। সেই জন্য আমরা কখনোই বলবো না যে মেশিনকে আমরা টি ম্যাক্সে রান করাবো বা টি ফুল লোডের থেকে বেশি রান করাবো। তাহলে ফুল লোড টর্ক বলতে কি বোঝায় এটা বুঝতে পেরেছো তো? ফুল লোড টর্ক মানে হচ্ছে সেই টর্ক, যে টর্কটা একটা মেশিন কন্টিনিউয়াসলি অপারেট করতে পারবে দীর্ঘক্ষণ ধরে, যাতে মেশিনের হিট মানে উইদিন লিমিটের মধ্যে থাকবে, এবং সেটা মেশিন সহ্য করতে পারবে। সেই ম্যাক্সিমাম যে লোড দিতে পারবো আমরা মেশিনে, যে টর্কটার জন্য মেশিন কোনো ক্ষতি হবে না, সেই টর্কটাকে আমরা বলবো ফুল লোড টর্ক। এবং নর্মালি সেই ফুল লোড টর্কটা টি ম্যাক্সের নিচে হবে। জেনারেলি দেখা যায় যে টি ফুল লোড ইজ লেস দ্যান টি ম্যাক্স। এবং মোটামুটি ভাবে একটা আমি আন্দাজে বলছি, মানে এটা একদম সব মেশিনের ক্ষেত্রে যে হবেই এমন ব্যাপারটা নয়। মোটামুটি ভাবে টি ফুল লোডকে যদি তুমি 1.5 গুণ করো, তাহলে টি ম্যাক্স এর কাছাকাছি পৌঁছবে। এই 1.5 গুণের এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু একদম রিজিডলি বলা যায় না। এটা 1.6 হতে পারে, 1.4 হতে পারে, এরকম ভ্যারিয়েশন আসতে পারে। সেই জন্য এটা একটা রাফলি আমি বললাম। তবে এটা মনে রাখো যে টি ফুল লোডটা কিন্তু টি ম্যাক্স এর থেকে অনেক কম। তাহলে নিশ্চয়ই এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা টর্ক স্লিপ কার্ডটা পড়লাম, খুবই একটা ইন্টারেস্টিং পার্ট। কেমন লাগলো তোমরা জানাবে, যদি কোনো অসুবিধা থাকে সেটাও বলবে। আজকের ক্লাস এটুকুই থাক। থ্যাংক ইউ।